সব আস্তে আস্তে জয়েন করো, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো সবাই প্রেজেন্ট দিয়ে দাও। একটু আমাকে প্রেজেন্ট দিয়ে ফেলছে। বলেন সবাই, কি অবস্থা আপনাদের? কোথায় আমার ক্লাস, কোথায়? বাঙালি বৌদি, বাপরে। প্রথমে প্রেজেন্ট কে দিছে? সবারটা শো করতেছে না, ব্যাপার কি? হামজা, ভূষণ, দীপ সরকার, রাদিত রহমান। একবারে সবাই দেখে নিই, সবাই একটু একবারে প্রেজেন্ট দেন, সবাই সবার প্রেজেন্ট একবারে দেখে একবারে দিচ্ছি। হামজা, ভূষণ, দীপ সরকার, রাদিত রহমান, শারমি, পূজা, তাহসিন বিনতে আজম, সৃষ্টি, অপূর্ব। ওকে ওকে, স্ক্যান হয়ে গেছে, এখন খালি টিক দেব। শারমি কি ছিল? হ্যাঁ, শারমি দিছে। শারমি, ভূষণ, তাহসিন বিনতে আজম, সৃষ্টি, রাদিত রহমান, দেন দীপ সরকার, দেন পূজা, হামজা, হামজা। আর কেউ? অপূর্ব, সাহা, ডান। ওকে, সো মোটামুটি ভাবে যারা যারা প্রেজেন্ট দিচ্ছে তাদের প্রেজেন্ট আমি নোট ডাউন করে ফেলছি। তো আমরা ক্লাস এখন শুরু করব। তো প্রশ্ন বলছে, কেমন আছেন ভাই? হ্যাঁ, একটু আছি ভাই, তোমার কি অবস্থা? যাই হোক, তো শুরু করি, হ্যাঁ। প্রয়োজন নেই। আমার কি নেট প্রবলেম দিচ্ছে নাকি সব ঠিকঠাক আছে একটু জানাই। সাউন্ড এবং ভিডিও দুটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, হ্যাঁ। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে মিউসিসের পরবর্তী দুটা ধাপ। একটা হচ্ছে
ডিপ্লোটিন এবং আরেকটা হচ্ছে ডায়াকাইনেসিস। সো লিখলাম আমরা ডিপ্লোটিন। তো ডিপ্লোটিনের যে চিত্রটা একটা এরকম হবে, আমি একটু আঁকি, তোমরা দেখো। এটা ধরো একটা কোষ, এটা হচ্ছে সেটা নিউক্লিয়াস। একটা কথা বলি, ডিপ্লোটিন আর হচ্ছে লাস্টে যেটা আছে ডায়াকাইনেসিস, দুটার চিত্র প্রায় সেম সেম। হ্যাঁ, প্রায় সেম সেম, ছোট্ট একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, ওকে। এরকম ঠিক আছে, এন্ড দেন আমরা নীল কালি দিয়ে দিই এরকম। আমাদের প্যাকাইটিনের সাথে এটা ডিফারেন্সটা কোন দিকে জানো? প্যাকাইটিনের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, প্যাকাইটিনের ক্ষেত্রে ক্রোমোজোম গুলা, এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো এরা থাকে হচ্ছে এইরকম ভাবে কাছাকাছি থাকে। তাহলে এই যে কায়াজমার বন্ধনে, এই যে কায়াজমার বন্ধনে এরা কাছাকাছি থাকে, বুঝতে পারছি? বুঝলাম। বাট ডিপ্লোটিনে আইসা দেখেন আমাদের কাজ কি ছিল বা দরকার কি ছিল, এদের মধ্যে ক্রোমোজোমের অংশের বিনিময়। আমরা দেখছি গত ক্লাসে ক্রসিং ওভারের ফলে এদের মধ্যে কিন্তু অংশের বিনিময় হয়ে গেছে, তাই না? এদের মধ্যে এরকম অংশের বিনিময় হয়ে গেছে, এইভাবে কিন্তু এদের অংশের বিনিময় হয়ে গেছে, তাই না? এটার ক্ষেত্রে হচ্ছে এরকম ভাবে অংশের বিনিময় হয়ে গেছে, রাইট? ঠিক আছে, সেরকম ভাবে তাদের অংশের বিনিময় হয়ে গেছে, তাই না? ওকে। তো অংশের বিনিময় হওয়ার পরে এরা কি আর এখানে থাকবে? মানে কাজ শেষ ভাই, ঠিক আছে, কাজ শেষ, এরা কি আর এখানে থাকবে? অবশ্যই না। তার মানে কি, এরা এখন কি করবে? এখন দূরে সরে যাবে, রাইট? দূরে সরে যাবে। তো এই যে দূরে সরে যাওয়াটা, এই দূরে সরে যাওয়াটা শুরু হয় কোন কোন ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ার বরাবর, বুঝতে পারছি? অর্থাৎ দুই পাশে যেহেতু কায়াজমার বন্ধন আছে, তার মানে দুই পাশ দিয়ে তো এটা ছড়ে যেতে পারবে না। কি হয়, মাঝখান দিয়ে আস্তে 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 দূরে সরে যেতে শুরু করে। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়, নর্মালি এভাবে থাকে, এভাবে থাকে কাছাকাছি, তো আস্তে আস্তে কি এভাবে দূরে সরতে থাকে। দেখো, এটা হচ্ছে উপরের কায়াজমা, এটা হচ্ছে নিচের কায়াজমা, এইভাবে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে এভাবে, বুঝতে পারছি? মোবাইলটা স্যার একটু সামান্য সামনে সেট করেন। আচ্ছা, একটু সামনে সেট করব। ওকে। সাউন্ড কম আসতেছে? এখন কি ঠিক আছে? একটু ঘোলা ঘোলা লাগতেছে, বাট হ্যাঁ, এখন মেবি ঠিকঠাক আছে। সমস্যা হচ্ছে ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট দিছি, বুঝছো তো, ওই কারণে হয়তো একটু অপটিমাইজেশনের প্রবলেম করতেছে। আমার ফোন চার্জ দিতে গিয়েও প্রবলেম ফেস করছি। নর্মালি 1.5 ঘন্টা চার্জ হয়ে যায়, মোটামুটি এখন চার্জ হইতে 2 ঘন্টার মতো সময় লাগে, 1.5 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে, ঠিক আছে? যাই হোক, তো বাস খাইছি। তো দেখেন, দেখেন এটা মোটামুটি ক্লিয়ার। সো চলেন আমরা এখন, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখা যায়। ওকে, তার মানে প্রথমে আমাদের কি লিখবো? চলেন আমরা এখন বৈশিষ্ট্যগুলো লেখা শুরু করি। পানি বিয়োজন, প্রথমে পানি বিয়োজনের ফলে কি হবে? ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হবে, তাই না? পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো কি হবে? অপেক্ষাকৃত মোটা এবং খাটো হবে, তাই না? আচ্ছা, তারপর আমরা এখানে কি দেখলাম? এই হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে কি হয়? হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, তাই না? এই যে বিকর্ষণ শুরু হয়, তাই না? মানে অর্থাৎ এটা কি দুই দিকে সরে যাওয়া শুরু করে, বুঝতে পারছি? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এরা কি বিকর্ষণ শুরু হয়, এবং এই বিকর্ষণকে বলা হয় ডিসজাংশন। ডিসজাংশন বলা হয়। এই বিকর্ষণের ফলে এরা যে
দূরে পরস্পর থেকে এরা যে পৃথক হয়ে যায়, ঠিক আছে, মানে এরা পরস্পর থেকে দূরে সরে যায়। ওকে, এই দূরে সরে যাওয়াটা কি বলা হয়? ডিসজাংশন, অর্থাৎ দূরে সরে যাওয়া। ঠিক আছে, বুঝতে পারছি? ডিসজাংশন মানে কি? দূরে সরে যাওয়া। ক্লিয়ার? আচ্ছা, এবং এই দূরে সরে যাওয়ার ফলে কি হয়? এই দূরে সরে যাওয়ার ফলে ক্রোমোজোম গুলা প্রান্তের দিকে চলে আসে, প্রান্তের দিকে চলে আসে। ঠিক আছে, তার মানে যেহেতু এরা দূরে সরে যায়, এরা কি হয়? এরা ক্রমশ প্রান্তের দিকে চলে আসে। বুঝছি? ছিলাম, হ্যাঁ, দূরে সরে যায়। তার মানে ডিসজাংশন মানে কি? দূরে সরে যাওয়া, তাই না? দেন ক্রোমোজোম গুলো কোথায়? প্রান্তের দিকে চলে আসে। ওকে, সো প্রান্তের দিকে চলে আসার ফলে কি হয়? প্রান্তের দিকে চলে আসার ফলে এদের প্রান্তীয়করণ ঘটে। কি ঘটে? প্রান্তীয়করণ, যাকে মেবি টার্মিনালাইজেশন বলে। টার্মিনালাইজেশন, তার মানে একে কি বলে? প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। ওকে, একটু বলেন তো এতটুকু বুঝছি কিনা। 3 নম্বর পয়েন্ট যেটা লিখবেন সেটা হচ্ছে কোন, বন্ধন কোন। কিরকম? দেখেন, এই যে কায়াজমা, দেখেন উপরের দিকে একটা কায়াজমা আছে, হ্যাঁ, বন্ধন আছে, এক্স আকৃতির জোড়া। নিচের দিকে কি আছে? একটা কায়াজমা বা এক্স আকৃতির জোড়া আছে। দ্যাট মিন্স এরকম চিন্তা করেন, যখন কায়াজমা দুইটা হবে, দুইটা কায়াজমা, উপরে একটা নিচে একটা, দুইটা কায়াজমা, তার মানে এরা যখন বিকর্ষণ হবে, দূরে সরে যাবে, তখন এটা এমন ভাবে সেট হবে যাতে করে কি, এই যে বন্ধন কোণটা, এই যে কোণটা দেখছেন, এই যে কায়াজমার যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়। বুঝতে পারছি? তাহলে যখন দুইটা কায়াজমা থাকবে, প্রতিটা কায়াজমার বন্ধন কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি করে। আর যখন কায়াজমা একটা থাকবে, তার মানে এই দিক দিয়ে কি কোনো বন্ধন থাকবে? থাকবে না, এটা কি খুলে যাবে। একটা কায়াজমার ক্ষেত্রে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। দুইটা কায়াজমার ক্ষেত্রে 90 ডিগ্রি করে, উপরে একটা নিচে একটা। আর একটা কায়াজমার ক্ষেত্রে 180 ডিগ্রি। বুঝতে পারছি? বলেন এই বন্ধন কোণটা বুঝছেন কিনা? বন্ধন কোণটা বুঝছেন কিনা আমাকে একটু জানান। এটা লিখবেন, একটি কায়াজমা ক্ষেত্রে কি হবে? বন্ধন লুপটা হবে, একটা কায়াজমা ক্ষেত্রে লুপটা হবে 180 ডিগ্রি। আর দুইটা হইলে লুপটা কত হবে? 90 ডিগ্রি হবে। আমাকে একটু বলেন তো ভাই, বুঝছি কিনা। একটু সবাই কমেন্ট করেন, এটা কিন্তু বোঝাটা জরুরি। হ্যাঁ, এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের অনেকটাই কমপ্লিট। এরপর আমাদের তেমন কোনো কিছু, মানে তেমন কোনো প্যারা নাই। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন। রাদিত রহমান, বুঝছি। রাদিত রহমান, প্রেজেন্ট কি দিছিলাম? তোমার মনে তো হয় না। হ্যাঁ দিছি, প্রেজেন্ট দিছি, প্যারা নাই, চিল। ঠিক আছে, সো মোটামুটি ভাবে আমরা বুঝছি। তাহলে এটা একটু লিখে নেন বা স্ক্রিনশট মারেন বা তুলে নেন। ওকে, আমি এটা ক্লিন করে দেবো এখন। ঠিক আছে, আচ্ছা, একটু সরে দাঁড়ালাম। ওকে, পোষণ পাল বুঝছি। ওকে ফাইন, এন্ড দেন আমি এটাও ক্লিন করে দিলাম। ডিপ্লোডিনের পর আমাদের আসে ডায়াকাইনেসিস। ডিপ্লোডিনের পর আমাদের কি আসে? আসে হচ্ছে ডায়াকাইনেসিস। ভাই, আমি এই চিত্রটা রাখছি ডিপ্লোডিনের সাথে ডায়াকাইনেসিসের ডিফারেন্সটা বোঝানোর জন্য। আমি বলছি খুব একটা বেশি ডিফারেন্স নাই। ওকে, চলেন আমরা একটু দেখি
এটা হচ্ছে ডিপ্লোটিন দশা। আমরা নিচে আঁকবো ডায়াগনোসিস। হ্যাঁ, পরীক্ষায় চিত্র আঁকার সময় এগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াগনোসিস। এগুলো মাথায় না রাখলে দেখবেন যে ঝামেলায় পড়ে যাবেন। চলেন দেখেন, ক্রোমোজোমটা ভাই আমি এখানে একটা আঁকি, হ্যাঁ, দুইটা নায়িকা একটারে পিওর ভাবে আঁকি, ঠিক আছে? একটু রং ঠং কইরা একটু বড় করে আঁকি যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আমি আঁকি, আঁকার পর আপনারা আমাকে একটু বলবেন, হ্যাঁ, যে এটার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোন দিকে। আচ্ছা, ওকে, আমি এবার একটু এইগুলো মুছে দিই। ঠিক আছে, ক্রোমোজোম অংশের বিনিময়টা আমরা দেখাইলাম। দেন এখানে ওকে, প্রশ্ন তোমাদের কাছে, এইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোন দিকে বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা? আগে একটু বলেন দেখি যে এটার সাথে এটা ডিফারেন্সটা কি। এটা ডিপ্লোটিন, এটা ডায়াগনোসিস। দেখি, বলেন দেখি। আমি একটু লিখি যে পানি বিয়োজন করে আরো মোটা এবং খাটো হয়, ঠিক আছে? তারপর দেখো, এই পর্যায়ে এসে এদের উপরে, এই যে ক্রোমোজোম গুলোর উপরে বিভিন্ন ধাত্র জমা হয়, তাহলে ক্রোমোজোমের উপরে ধাত্র জমা হয়। ভাই ধাত্র একই থেকে, ধাত্র মানে হচ্ছে এক ধরনের গুঁড়া জাতীয় জিনিসপত্র, যে জিনিসগুলা তোমার ক্রোমোজোমের উপরে পড়ে। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে বা সাইটোপ্লাজম থেকে এই ধাত্রগুলা জমা হয়, ধাত্রগুলা তৈরি হয় বিভিন্ন পদার্থ, ছোট ছোট কিছু গুঁড়া গুঁড়া পদার্থ, ঠিক আছে, প্রোটিন ধর্মী পদার্থ। ওগুলো হচ্ছে এদের উপরে এসে জমা হয়। বলে জমা হলে আমরা কি আর এদেরকে ক্রোমাটিডে বিভক্ত দেখতে পারবো? তাহলে ক্রোমোজোমকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না, বুঝতে পারছি? ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না, ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না, বুঝতে পারছি? ক্রোমাটিডে। আচ্ছা, প্রশ্ন বলছে সাইজে ডিফারেন্স, কি রে বেটা, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই? 3 নাম্বার, প্রান্তীয়করণ রানিং। এটা একটা হিন্টস, আমি যে প্রশ্নটা করছি এটা হিন্টস হচ্ছে, এটা প্রান্তীয়করণ রানিং, ঠিক আছে? এবং কায়াজমাটার সংখ্যা হ্রাস পাবে, কায়াজমাটার সংখ্যা হ্রাস, বুঝতে পারছি? এবং লাস্টের দিকে ভাই এই পর্যায়ে এসে ডায়াকাইনেসিস এসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হবে, বুঝছেন? লুপ 90 ডিগ্রি হবে না, হ্যাঁ লুপ তো 90 ডিগ্রি হবে।
বাট লুকটা একটু চেঞ্জ হতে পারে। আমি একটু জিনিসটা মানে ব্যাপারটা জানতে চাচ্ছি, ডিফারেন্সটা কোথায়। লুপ, হ্যাঁ লুপ একটু মানে লুপের ইটা তোমার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে, একটু চেঞ্জ হবে, ডিফারেন্সটা জানতে চাচ্ছি। দেখেন প্রান্তীয়কর রানিং মানে কি, এরা প্রান্তের দিকে সরে যেতে থাকবে না, তার মানে এরা এটা তুমি যতটুকু ডিস্টেন্স থাকবে ক্রসবিন্দুটা, এই ক্রসবিন্দুতে কি এর চাইতে বেশি ডিস্টেন্স রাখতে হবে, বুঝছেন? তার মানে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এর চাইতে এদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে, বেশি হবে। তো যদি কখনো আছে ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস এই দুইটা একসাথে ব্যাখ্যা করো, তখন তোমরা যখন চিত্র আঁকতে যাবা, ভাই রে ভাই দুটা কিন্তু চিত্র প্রায় সেম, বুঝতে পারছি? সো মাইন্ড ইট, দুটার চিত্র কিন্তু প্রায় সেম। তার মানে ডিফারেন্সটা কোন দিকে আপনাদের, ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে, এখানে তোমার যে বিকর্ষণটা একটু কম, এখানে বিকর্ষণটা সবচেয়ে বেশি। ডায়াকাইনেসিস সাইজে সবচেয়ে বেশি বিকর্ষণ হয় ইসের মধ্যে, এবং এত বিকর্ষণই হয় মাঝে মাঝে এই কায়াজমাটা গুলো ছিঁড়ে যায়, বুঝছেন? এই যে কায়াজমা বন্ধন, ভালোবাসার বন্ধন ছিঁড়ে যায়, ঠিক আছে? কাজ শেষে ভালোবাসার বন্ধন দিয়ে কি, হ্যাঁ আমি তোমার চিনি না, তো অনেক সময় ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়ার জন্য বলেছে যে কায়াজমাটার সংখ্যা হ্রাস পায়, বুঝতে পারছি? আর যে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস বিলুপ্ত হবে। আমরা জানি প্রোফেজে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসটা বিলুপ্ত হয় না। তো আমরা এই যে যে ধাপগুলো পড়লাম এগুলো কার ধাপ ছিল, প্রোফেজ 1 এর ধাপ, তাই না? তো প্রোফেজ 1 এর লাস্টে গিয়ে ডায়াকাইনেসিস থেকে কি হয়, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস বিলুপ্ত হবে, বুঝতে পারছি? ভাই সবাই বলেন প্রোফেজ 1 এর উপধাপগুলো বুঝছি। এগুলো কি ছিল, এই যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো কি ছিল প্রোফেজ 1 এর উপধাপ। সবাই একটু কমেন্ট করেন প্রোফেজ 1 এর উপধাপ 5টা বুঝছি, যদি এটা বুঝতে থাকেন। আমাদের শেষ, পরীক্ষায় সিকিউতে আসার মতো তোমার যে ব্যাপারগুলা বা যেই এগুলা আমি কমপ্লিট করে ফেলছি। এখন যেগুলো পড়বে এগুলো সব এমসিকিউ, ঠিক আছে? এরপরে যে ধাপগুলো আছে। তো এখন সবাই একটু কমেন্ট করেন ভাই, যা যারা আছেন ক্লাসে প্রত্যেকে কমেন্ট করেন প্রোফেজ 1 এর উপধাপ 5টি বুঝছি। হ্যাঁ একটু কমেন্ট করেন দ্রুত, আমাদের কাজ শেষ। তারপর আমাদের চিত্র আঁকার দরকার নেই, জাস্ট বাকি যেগুলো আছে ওগুলো দেখাই দু একটা করে কথা বলবো, আমাদের ক্লাস শেষ। প্রোফেজ 1 এর উপধাপ 5টা বুঝছি, ওকে। ফার্স্ট সৃষ্টি, গুড। হামজা কিসে এত বড় লেখা লিখুম না, তুই লিখবি না, তোরা কিন্তু লাস্টে প্রেজেন্ট দিতাম না, বুঝছস? ওকে রাদিত রহমান, প্রোফেজ 1 এর উপধাপ 5টা বুঝছি, ওকে থ্যাংক ইউ। তারপর দেখি, আজকে আমাদের ক্লাসের বেশি টাইম নেই, এই ধরে যা 10 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি কিছু নাই, মেটাফেজিক, অ্যানাফেজিক, টেলোফেজিক শেষ, 3টা পড়ালে শেষ। ভূষণ পাল, বুঝছি ভাই। কমেন্ট করেন, কমেন্ট করেন, বাকিরা সবাই কমেন্ট করেন। একই জনই আছে নাকি ক্লাসে, আর কেউ নাই? বন্ধ দিবেন কবে, কিসের বন্ধ, কোন বন্ধ? কিসের বন্ধ চাইতেছেন আপনারা? ওই যে শীতকালীন অবকাশ, ওটা তুই যে 28, 29, 30 এভাবে বন্ধ দেবো, 31 এভাবে, ঠিক আছে? 2 ক্লাস বন্ধ দেবো, বুঝছেন? লাস্টের দিকে ডিসেম্বরের শেষের দিকে বন্ধটা দেবো, আপনারাও চিল করবেন। যদি আমি চিল করার প্ল্যান করছিলাম, বাট হবে না, কারণ মা বাবা ইন্ডিয়া থেকে আসতে লেট করবে, জানুয়ারি 1-2 তারিখে আসবে। ভাবছিলাম ডিসেম্বরের, আচ্ছা শীতকালীন বন্ধ আমি থাকলেই হয়, আর মানুষ খুঁজেন কে? আচ্ছা, তো ভাবছিলাম 31 তারিখে একটু কক্সবাজার যাব, মানে 31 তারিখ, 30 তারিখ রাতে কক্সবাজার যাব, 31 তারিখটা কক্সবাজার থাকবো, 1 তারিখও মোটামুটি কক্সবাজারে আহ থাকা, 2 তারিখে ব্যাক করার প্ল্যান ছিল, মানে 31 তারিখ আর 1 তারিখ কক্সবাজারে থাকার প্ল্যান ছিল। যাই হোক, দুর্ভাগ্য হইল না, মা বাবা আসবে 2 তারিখে। আহ কি করবো বলেন, কিছু করার নেই, তারা গেছে।
ঘোরাঘুরি করতে ঘুরুক, আমি আবার পরে যাব। হ্যাঁ, আপনাদের পরীক্ষার পরে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট, এরপর আসি মেটাফেজ। প্রথম কথা ভাই, মেটাফেজ একে কি হয়েছিল? স্পিন্ডল যন্ত্র তৈরি হতে হবে না, তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। ঠিক আছে, আমরা প্রোফেজে আমরা যে মাইটোসিস পড়ছিলাম, মাইটোসিসে যে মেটাফেজটা ছিল সেখানে কি ছিল? স্পিন্ডল যন্ত্র তৈরি ছিল, তাই না? 2 নাম্বার, ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, তাই না? আচ্ছা, স্পিন্ডল তন্তু কোন ধরনের স্পিন্ডল তন্তু ভাই? আকর্ষণ তন্তু। যারা যারা আকর্ষণ তন্তু আছে বা ক্রোমোজোমাল তন্তু আছে, এই আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তুর সাথে কি হয়? এরা যুক্ত হয়। ঠিক আছে, এবং ক্রোমোজোম গুলো মেরুর দিকে, মেরু না তো, বিষুবীয় অঞ্চলের দিকে, বিষুবীয় অঞ্চলের দিকে গমন শুরু করে। শেষ, মেটাফেজ এক। তারপর অ্যানাফেজ এক। অ্যানাফেজ এক প্রথমে কি হবে? প্রথমে যে জিনিসটা আমি ট্রিপল স্টার প্লাস দিয়ে এটাকে লিখে দিব, প্রথমে বা অ্যানাফেজ একে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটবে না, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। আই রিপিট ওয়ান্স মোর, সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন ঘটে না। আমরা জানি মেটাফেজের শেষের দিকে বা অ্যানাফেজের শুরুর দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে, যার কারণে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়, তাই না? বাট অ্যানাফেজ একে কোনো প্রকার সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। যেহেতু সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন ঘটে না, এই জন্য কি ক্রোমোজোম গুলা তোমার সমান থাকে না, তো কি হয়? তারা অর্ধেক অর্ধেক মিলাই কি বিভিন্ন কোষে চলে যায়। বুঝতে পারছি? আচ্ছা, 2 নাম্বার দেখাচ্ছি, একটু পর দেখাচ্ছি। ওকে, কিভাবে হয় আমি একটু পর দেখাচ্ছি। আমি আচ্ছা পরবর্তী করে হয়। ওকে, তারপর যেহেতু সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজন ঘটে না, তো আমার নরমাল বিভাজন ছাড়াই সবকিছু ঘটবে, তাহলে কি হবে বলেন তো? ক্রোমোজোম গুলো মেরুমুখী গমন শুরু করবে, তখন VLJ I আকৃতি ধারণ করবে ক্রোমোজোম গুলো, তাই না? VLJ I আকৃতি ধারণ করবে। হ্যাঁ, আচ্ছা, এবার এবার প্রতি মেরুতে ক্রোমোজোমের সংখ্যা 2n এর পরিবর্তে n হয়। লাস্টের এই কথাটা চল না আমরা একটু চিত্র দিয়ে বুঝবো। ঠিক আছে, একটু চিত্র দিয়ে বুঝবো। আমি মেটাফেজ একটা মুছে দিলাম। হ্যাঁ, এটা একটু চিত্র দিয়ে বুঝবো, আমি বুঝাবো। দেখেন, এটা হচ্ছে মাইটোসিসের অ্যানাফেজ, আর নিচেরটা হচ্ছে মিউসিসে অ্যানাফেজ এক। ঠিক আছে, এটা অ্যানাফেজ এক, এটা শুধু অ্যানাফেজ। স্পিন্ডল যন্ত্র এটা, সেম এজ এখানেও কি স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, ধরেন এখানে মোট 4টা ক্রোমোজোম আছে। ভাই কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, আমি ক্রোমোজোম গুলোকে জাস্ট এইভাবে দেখাইলাম। তো অ্যানাফেজে কি হয়? সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে, সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে। সো বিভাজন ঘটলে কি হয়? এখান থেকে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো থাকে, তো সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে দেখেন, ঠিক আছে, মাঝ বরাবর ভাগ হয় সেন্ট্রোমিয়ারের বিভাজন। যেটা অবত্য ক্রোমোজোম তৈরি হয়, একটা যাবে এই প্রান্তে,
একটা যাবে এই প্রান্তে, বুঝছেন? তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজনের ফলে দুইটা ক্রোমোজোম কই দুই প্রান্তে গেল, ধরেন চারটা ক্রোমোজোম, তাহলে যেরকম এই যে, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি কি দেখছিলাম যে আমরা দুইটা করে বড় আর দুইটা করে কি আমাদের দুইটা করে বড় ক্রোমোজোম আর দুইটা করে কি ছিল আমাদের ছোট ছোট ক্রোমোজোম ছিল, তাই না? চারটা ক্রোমোজোম। তাহলে আমার এখানে কয়টা ক্রোমোজোম হয়েছে? দুইটা। তাহলে আরো দুইটা এরকম। তাহলে বলেন তো, দেখেন দেখেন আমার এই ক্রোমোজোম কয়টা ভাই? চারটা। মাঝখান দিয়ে ভাইঙ্গা এই দুইটা তৈরি করছে প্রথমটা, দ্বিতীয়টা এই দুইটা তৈরি করছে, তৃতীয়টা এই দুইটা তৈরি করছে, চতুর্থটা এই দুইটা তৈরি করছে। অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে। তাহলে টোটাল কোষে ভাই ক্রোমোজোম কয়টা? আমার যদি এটা 2n হয়, আমার যদি এখানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, হ্যাঁ এই যে 4 মানে 2n, তাহলে আমার এই পাশে পাশে মিলে মোট কত? 4n ক্রোমোজোম হলো না? বলেন এটা বুঝছেন কিনা? বুঝতে পারছেন কি একটু বলেন? আমার যদি কোষের ক্রোমোজোম 2n হয়, অ্যানাফেজ ধাপে গিয়ে, আমি কিন্তু মাইটোসিস বুঝাইতেছি এটা, মাইটোসিসে অ্যানাফেজে গিয়ে আমার ক্রোমোজোম কি হবে? এই কোষটার ভিতরে 4n হবে না, কারণ সেন্টিমিটার বিভাজনের ফলে দুইটা করে ক্রোমোজোম তৈরি হয়েছে। তাহলে এটা যদি একটা যদি nn করে 2n করে হয়, তাহলে দুইটা মিলে কি 4n করে হবে না? বা একটু বলেন বুঝছি এই ব্যাপারটা বুঝছেন কিনা? এখান থেকে অনেক পেঁচালো কিছু কোশ্চেন হয়, ঠিক আছে? আপনারা সবসময় বলি বোর্ড পরীক্ষায় কোশ্চেন অনেক পেঁচায়, এই পেঁচানো জিনিসগুলো কিন্তু সবসময় থাকে না আপনাদের বলতে, বুঝছেন? একটু বলেন যে ব্যাপারটা বুঝছি, হ্যাঁ একটু বলেন ব্যাপারটা বুঝছি। না বুঝলে বলেন, আমি আবার বুঝাই দিতেছি, বাট এই ব্যাপারটা কিন্তু আপনারা কোথাও পাবেন না, আপনাদের বইতে নাই, এটা ডিপলি বলা নাই, ঠিক আছে? সো যদি না বুঝেন, এই যে এগুলা বলা আছে, হ্যাঁ এগুলা বলা আছে। আচ্ছা বুঝেন নাই, ওকে ঠিক আছে। ওকে 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 ওকে, আমি আরেকবার দেখাই দিতেছি, আরেকবার দেখাই দিই, হ্যাঁ ওকে আরেকবার দেখাই। আমি এটা মুছে দিলাম পুরোটা। আমার এখানে ক্রোমোজোম আছে কয়টা? ধরেন চারটা ক্রোমোজোম আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? এ হচ্ছে মোট চারটা ক্রোমোজোম, ঠিক আছে? আমি এখানেও ধরে নেই চারটা ক্রোমোজোম আছে এরকম। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? এনেও চারটা ক্রোমোজোম, এনেও চারটা ক্রোমোজোম। ক্লিয়ার? ওকে। এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসে কি হয়? সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটে, অর্থাৎ মাঝ বরাবর এরা ভাগ হবে, প্রত্যেকটা ক্রোমোজোম মাঝ বরাবর ভাগ হবে। প্রথম ক্রোমোজোম মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা ক্রোমোজোম তৈরি করছে, করছে, এই গেল দুইটা ক্রোমোজোম, বুঝছি? দ্বিতীয় ক্রোমোজোম মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা ক্রোমোজোম তৈরি করছে, করছে, এগুলো দ্বিতীয় ক্রোমোজোম দুই প্রান্তে চলে গেছে, তাই না? যে এই বিষুবীয় অঞ্চল বরাবর ভাগ হয়ে দুই প্রান্তে চলে যাবে না? 3 নম্বর ক্রোমোজোম মাঝ বরাবর ভাগ হয়েছে, দুই প্রান্তে চলে গেছে। 4 নম্বর ক্রোমোজোম মাঝখানে ভাগ হয়েছে, দুই প্রান্তে চলে গেছে, বুঝছি? ভাই আমার এখানে মোট ক্রোমোজোম কয়টা? চারটা, রাইট? এখানে মোট ক্রোমোজোম কয়টা? এখানে মোট ক্রোমোজোম কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তোমার কাছে মনে হইতে পারে, তোমার কাছে মনে হইতে পারে এখানে দুইটা ক্রোমোজোম না, এখানে একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম, বুঝছেন? মনে রাখবেন আমি বলছিলাম ক্রোমোজোমের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ার যে কয়টা ক্রোমোজোম ওই কয়টা। ভাই এখানে সেন্ট্রোমিয়ার কয়টা? একটা, তো আমার এখানে একটা ক্রোমোজোম, এখানে সেন্ট্রোমিয়ার কয়টা? একটা, একটা ক্রোমোজোম। বাহু 5টা 10টা যা থাকুক, ক্রোমোজোম একটা, বুঝছি? তাহলে এখানে চারটা ক্রোমোজোম, এখানে কয়টা? এখানে 8টা ক্রোমোজোম। তাহলে বলেন তো আমার এই চারটা ক্রোমোজোম যদি আমার 2n হয়, তাহলে 8টা ক্রোমোজোম কত হবে? অবশ্যই 4n। এবার বলেন বুঝছি কিনা? এবার বলেন, সৃষ্টি আমি বুঝে নাই, বলেন এটা বুঝছি কিনা এবার? সহজ ভাষায় বুঝাইলাম, আর কি সহজ সম্ভব? ডোন্ট নো, মাথায় আসতেছে না। ঠিক আছে, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, বুঝছি, ওকে থ্যাংক ইউ।
সো হোপসো বুঝছেন। হ্যাঁ, এই ব্যাপারটা একটু টাফ। হ্যাঁ, ওকে, তাহলে এতটুকু বুঝছি না সেন্টিমিটার বিভাজনের কারণে এই ঘটনাটা ঘটছে। চলেন এনএফে দেখে গিয়ে কি হয়। 4টা ক্রোমোজোমে আছে। হ্যাঁ, ডিফারেন্সটা কোন দিকে? এনএফে দেখে আর সেন্ট্রোমিয়ারে বিভাজন হয় না, বুঝছেন? এনএফে দেখে গিয়ে কার বিভাজন হয়? এই যে তাদের দুইটা ক্রোমোজোম মাঝে যে কায়াজমাটা আছে, এই যে কায়াজমাটা আছে, এই কায়াজমাটার বিভাজন হয় বা কায়াজমাটার বন্ধন ভাঙে। দুইটা ক্রোমোজোম মাঝে যে কায়াজমাটা আছে, কায়াজমাটা বরাবর ভাঙে, বুঝছেন? তাহলে খেয়াল করেন, আমার এখানে ক্রোমোজোম কয়টা? 4টা। প্রথম দুইটা একটা হোমোলোগাস, প্রথম দুইটা মিলে একটা বাইভ্যালেন্ট, দ্বিতীয় দুইটা মিলে একটা বাইভ্যালেন্ট। কি হয়? বাইভ্যালেন্টের মাঝখান দিয়ে ভাঙে, এই পাশে একটা আর এই পাশে একটা। তাহলে প্রথমটা ভাঙা দুইটা তৈরি করছো। প্রথম বাইভ্যালেন্ট থেকে আমরা দুইটা ক্রোমোজোম পাইলাম, দ্বিতীয় বাইভ্যালেন্ট থেকে আমরা কি আবার দুইটা ক্রোমোজোম পাবো, দুই প্রান্তে চলে যাবে। তাহলে বলেন তো আমার এখানে ক্রোমোজোম কয়টা? এন 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 সরি, আমার এখানে ক্রোমোজোম কয়টা? 1 2 3 4, 4টা। এখানে ক্রোমোজোম কয়টা? এখানেও ক্রোমোজোম কয়টা? 4টা। তাইলে এখানে যে আমরা বললাম প্রতি মেরুতে ক্রোমোজোমের সংখ্যা 2n এর পরিবর্তে n হয়। মাইটোসিসের ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, আমার এখানে কি 2n মানে কয়টা? 4টা না? আমার এই মেরুতে কয়টা ক্রোমোজোম আছে ভাই? 4টা। মানে কি 2n। আমার এই মেরুতে কয়টা ক্রোমোজোম আছে ভাই? 4টা। মানে কি 2n। টোটাল কোষে গেলে কয়টা ক্রোমোজোম? 2n যোগ 2n 4n, তাই না? বাট এখানে আইসা আমার এখানে কয়টা? 4টা ক্রোমোজোম আছে, মানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। বাট কোষে এই মেরুতে আইসা কয়টা? দুইটা ক্রোমোজোম, মানে কি n সংখ্যক ক্রোমোজোম। এই মেরুতে আইসা দুইটা ক্রোমোজোম, মানে কি n সংখ্যক ক্রোমোজোম। n আর n মিলে কি হয়ে গেল? 2n, বুঝছেন? তার মানে ক্রোমোজোম যে কয়টা টোটাল কোষে ক্রোমোজোম ওই কয়টাই থাকে মিওসিসের ক্ষেত্রে। অর্থাৎ ক্রোমোজোম গুলো কি হয়ে যায়? জাস্ট ভাগ হয়ে দুই মেরুতে চলে যায়। ঠিক আছে, এখানে সেন্টিমিটার বিভাজন হয়, এটা এখানে সেন্টিমিটার বিভাজন হয় না। বলেন বুঝছেন কিনা? পেঁচাই লাইছি মনে হয় শেষের দিকে। না বুঝলে বলেন, ইচ্ছা এই ব্যাপারটা আরেকবার একটু বুঝাই দেব। ঠিক আছে, এই ব্যাপারটা মনে একটু প্যাচ লাগছে আপনাদের। দেখেন বুঝছেন কিনা, বুঝলে ভালো, না বুঝলে আরেকবার বুঝাই দিই। শেষ, আমাদের মোটামুটি টেলো পেজ পড়ালে আমাদের চ্যাপ্টার শেষ। বলেন বুঝছি কিনা? ক্লিয়ার নাকি? টাইম দিচ্ছি আপনাদেরকে, একটু বলেন দেখি এটার কি অবস্থা। স্যার অনেক ভালো বুঝছি, বাপরে বাপ। মানে মজা করে বললা নাকি আসলেই বুঝছো, এটাই তো বুঝলাম না। এত ভালো করে বুঝছো যে জীবনে ভুলবা না, মানে বুঝলাম না, মজা নিতেছো নাকি? আরেকবার বুঝাই দেব? কুষণ পাল বুঝছি, রাদিত রহমান বুঝছি, আরেকবার বুঝাই দেব নাকি? ও আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে বুঝছেন। যদি কারো সমস্যা থাকে বলতে পারেন, আরেকবার বুঝাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা 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 হচ্ছে একটু ডিপ লেভেলের নলেজ। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের বইতে নাই, বাট পরীক্ষায় আসে, বিশেষ করে মেডিকেলে আসে। আর মেডিকেলে তোমরা যখন ভর্তি পরীক্ষা যেখানেই পড়তে যাবা, এই জিনিসগুলো কিন্তু করায় না তারা। কারণ একদিনে প্রায় 2টা 3টা করে চ্যাপ্টার পড়াইতে হয় এক ক্লাসের মধ্যে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাসের মধ্যে 2টা 3টা চ্যাপ্টার পড়াইতে হয়। ঠিক আছে, তো তখন কিন্তু এত কিছু দেখানোর মধ্যে টিচারদের মানে এমন না যে টিচাররা জানে না, অনেক কিছু জানে, বা সময়ের কারণে দেখানো যায় না। তো এই জন্য আমাদের এইগুলা
এখানে মানে এইচএসসি লেভেলে এগুলোকে কমপ্লিট করে রাখতে হয় বা একটু বুঝে রাখতে হয়, বুঝছেন? আমরা কিছু কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র আমি এইচএসসি লেভেলে করাই দিই, বুঝছেন? এই আর কি। আচ্ছা, তো এরপর ঠিক আছে, ল্যাপটপ আবার এমন করলো কে? এক্সপ্লয়টেশন আননোন সফটওয়্যার, আরে লাউ খেলা। দেখ আমার ল্যাপটপ টাটা বাই বাই হয়েছে, মুছে দিলাম। হ্যাঁ, অ্যানাফেজের পর আমাদের আছে টেলোফেজ এক, শেষ আমাদের মোটামুটি ভাবে। ওকে, টেলোফেজ এক। তো টেলোফেজ একে গিয়ে কি হয়, ক্রোমোজোম গুলো মেরুতে চলে আসে, ঠিক আছে? ওকে, কিরকম মেরু, কিরকম ক্রোমোজোম, এন সংখ্যক ক্রোমোজোম, ঠিক আছে? এন সংখ্যক ক্রোমোজোম গুলো মেরুমুখী আসে, মেরুতে আসে। মেরুতে আসার পরে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব, পুনরাবির্ভাব ঘটে। কি ঘটে? পুনরাবির্ভাব ঘটে, নতুন করে আবির্ভাব ঘটে। তবে স্পিন্ডল যন্ত্রের গঠন ভেঙে পড়ে। তবে কি দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, ঠিক আছে? তারপর তো যেহেতু এটা তারপর তো সাইটোকাইনেসিস আছে, এটা সাইটোকাইনেসিস এক। কি হয়? সাইটোপ্লাজমে বিভাজন ঘটে। দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হয়, দুটি অপত্য কোষ তৈরি হয়, ঠিক আছে? সাইটোপ্লাজমে কোষ তৈরি হয়। ওকে, একটু বলেন ভাই বুঝছি কিনা, এই ব্যাপারটা বুঝছি কিনা। লাস্ট ইন্টারকাইনেসিস পরে পুরো চ্যাপ্টার শেষ করব আমরা। ইন্টারকাইনেসিস 2 মিনিট লাগবে শেষ করতে, হ্যাঁ, অনলি 2 মিনিটস। মুছে দিই, হ্যাঁ? কারো সমস্যা থাকলে জাস্ট কমেন্ট করো, আর যদি সমস্যা না থাকে তাহলে কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, আমি মুছে দিতেছি, আমি 1 মিনিট সময় দিচ্ছি। তাহলে আমি মুছে দিলাম। হ্যাঁ, এটা জাস্ট নরমাল, হ্যাঁ, এগুলো জাস্ট বললে বোঝা যায়। আচ্ছা, তোমাদেরকে প্রথম দিকে মিউসিসের ক্লাসের সময় আমি বুঝাইছিলাম না একটা জিনিস, ইন্টারকাইনেসিস বা ইন্টারকাইনেসিস জিনিসটা কি, চল একটু দেখি। ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস জিনিসটা কি চলেন দেখি। ইন্টারকাইনেসিস হচ্ছে মিউসিস এক ও মিউসিস 2 এর মধ্যবর্তী পর্যায়। তার মানে ইন্টারকাইনেসিস কি, মিউসিস 1 এবং মিউসিস 2 এর কি মিডল বা মধ্যবর্তী একটা পর্যায়। বিভিন্ন আরএনএ প্রোটিন সিনথেসিস হয়, আরএনএ প্রোটিন সিনথেসিস হয়, এবং গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। তার মানে ইন্টারকাইনেসিসে কোনো কি ঘটে না ভাই, ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। ইন্টারকাইনেসিস ডিএনএ রেপ্লিকেশন ঘটে না, শেষ। তারপর ভাই আমাদের মিউসিস 2 আছে না, মিউসিস 2 সেম অ্যাজ মাইটোসিস। মাইটোসিসে যেমনে করছো সেম ওইভাবে, ঠিক আছে? শেষ আমাদের কোষ বিভাজন, মিউসিস কোষ বিভাজন শেষ। তোমরা
এটা একটু পড়লেই দেখতে পাওয়া যায় টোটালটাই মাইটোসিসের মতো একদম সেম হুবহু। তুমি চাইলে মিউসিস 2 এর যে ধাপগুলো আছে ওগুলো মাইটোসিস আমি যে ধাপগুলো পড়াইছি ওগুলো হুবহু কপি পেস্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? বলেন আমাদের মোটামুটি কোষ বিভাজন চ্যাপ্টার শেষ হয়েছে কিনা? যদি শেষ হয় আমরা নেক্সট ক্লাসে কোষ বিভাজন চ্যাপ্টারের উপর সিকিউ এমসিকিউ সলভ করায়া শেষ করবো, তারপর আবার জুলজি ধরবো, ঠিক আছে? আচ্ছা বলেন, একটু প্রেজেন্ট দিয়ে দেন আপনারা, যদি বুঝে থাকেন একটু প্রেজেন্টেশন দিয়ে দেন আপনারা, ঠিক আছে? আপনাদের প্রেজেন্টের অপেক্ষায় আছি, আপনারা একটু প্রেজেন্টেশন দিয়ে দেন সবাই যদি বুঝে থাকেন। আমরা সাকসেসফুলি বোটানি চ্যাপ্টার 2 আমরা শেষ করে ফেলছি। তাহলে এই মাসে আমরা হাইড্রা শেষ করলাম, জুলজি বোটানি 2 শেষ করলাম, ঠিক আছে? আর এরপর কি ধরবো আমরা? জুলজি থেকে একটা চ্যাপ্টার ধরবো না? হ্যাঁ, জুলজি 3 ধরবো না, কি বলো? জুলজি 3 পরিপাক শোষণ, ওটা ধরতে পারি। ওকে, রাজিদ রহমান প্রেজেন্ট। সৃষ্টি বলো। এক্সাম এক্সাম নেব, এক্সাম অফলাইনে নেব, ঠিক আছে? সবাই তো এখন সময় পাচ্ছে না, মানে আমি তো ওরকম ভাবে তোমাদেরকে টাইম দিতে পারতেছি না, তো এক্সামটা আমি অফলাইনে নেব। তোমাদের হাইড্রার এক্সাম নেব, কোষ বিভাজনের এক্সাম নেব, ঠিক আছে? দেন দুইটা এক্সামের কোশ্চেন একসাথে মানে করে একসাথে সলভ করে দেব, ঠিক আছে? এক ক্লাসে হাইড্রা এবং কোষ বিভাজন দুইটারই এক্সাম নেব, অফলাইনে নেব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, ঠিক আছে? গুলি মিস হবে বাট টিএনএস এর এক্সাম মিস হবে না। হ্যাঁ, রুই মাছ ঘাস ফড়িং পড়াবো, তোমরা যদি রুই মাছ ঘাস ফড়িং পড়তে চাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাট অনেকের যে রুই মাছ ঘাস ফড়িং আছে আবার অনেকের নাই, হাইটটা তো সবার কাছে আছে। এজন্য আবার তোমার এটা যে জুলজি চ্যাপ্টার 3 মানে পরিপাক শোষণটা আবার অনেকের সিলেবাসে দেখলাম, এই কারণে পরিপাক শোষণ চ্যাপ্টারটা ধরলে তোমাদের মোটামুটি ভাবে অনেকটাই কভার হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, আমি গ্রুপে আলোচনা করবো না এটা নিয়ে, মেসেজ দিয়ে মনে যে কোন চ্যাপ্টার ধরলে তোমার জন্য বেটার হয়। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি তোমরা মোটামুটি ভাই বুঝছো। আর একটু একটু একটা ব্যাপার কি, একটু বাসায় পড়াশোনা করতে হবে স্যার। বাসায় যদি একটু পড়াশোনা না করেন তাহলে আপনারা কিন্তু পরীক্ষার আগে পড়ার পাহাড় জমে যাবে। পরীক্ষার এই পাহাড় আপনারা মনে করেন যে ভাঙতে 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 আপনারা নিজেরাই শেষ হয়ে যাবেন, দেখবেন পড়া। আর ইন্টারমিডিয়েট লাইফে অনেক পড়াশোনা, অনেক। ভার্সিটি লাইফেও আমাদের, আমি যদি ভার্সিটি লাইফে আমার নিজের পার্সপেক্টিভে বলি, আমারও ভার্সিটি লাইফে অনেক পড়াশোনা, বাট আমি বেশি একটা পড়ি নাই, বা বলেন যে একটু লাক এইদিকে আমার ফেভার করছে। কেন যে আপনাদের যেভাবে পড়াই, ঠিক আছে, অনেক হাই লেভেলে একটু রিসার্চ টিসার্চ করা আছে বিধায় আমার অনার্স লেভেলটা মোটামুটি ভাবে আমি হালকা পাতলা পড়া পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে আসতে পারছি, ঠিক আছে? আমি প্রফেশনে, টিচিং প্রফেশনে আছি, আপনাদের এই বোটানি নিয়া জুলজি নিয়া নিজে একটু রিসার্চ করি, ওই রিসার্চের ব্যাপার স্যাপার গুলা দিয়া পরীক্ষার খাতায় কোনো না কোনো ভাবে লিখে আসতে পারতেছি, ঠিক আছে? পরীক্ষার খাতায় লেখা মানে মার্কস আসতেছে, বুঝেন নাই? ধরেন যেখানে 10-এ 5 পাওয়ার কথা ওখানে না হয় 4 পাইছি, ব্যাপারটা এরকম, বা 3 পাইছি, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? তো কি করতে হবে আপনাদের, একটু পড়াশোনা করতে হবে, প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে প্র্যাকটিসে রাখতে হবে। আপনারা বলেন বায়োলজি আপনারা মনে রাখতে পারেন না, তার একটা প্রধান সমস্যা হচ্ছে বায়োলজি প্র্যাকটিসে রাখেন না। প্রতিদিন 10 মিনিট করে বায়োলজি পড়বেন, 10 মিনিট, বেশি না, 10 মিনিট করে পড়বেন। বেশি তো আমি পড়তে বলিও না কাউরে। আমার ক্লাসে মনোযোগ দিবেন, বাসায় গিয়ে 10 মিনিট বায়োলজি পড়বেন, ইটস এনাফ। দেখবেন আপনার বায়োলজিতে এমনিতেই 90-এর উপরে মার্কস চলে আসবে। বাট যদি আপনারা এগুলাকে না করেন, পড়া ফালায় রাখেন, সম্ভব না ভালো রেজাল্ট করা। বুঝেন? আর বোর্ডে যে সুন্দর সুন্দর কোশ্চেন করতেছে, আপনারা একটু বোর্ড কোশ্চেন গুলা পড়া দেখেন। হ্যাঁ, আমি বলতেছি আপনাদেরকে, চ্যাপ্টারটা আমি এই যে কোর্স বিভাজন চ্যাপ্টারটা শেষ করলাম, আপনারা একটু বোর্ড কোশ্চেন গুলো পড়া দেখেন, পড়া দেখলে বুঝতে পারবেন যে কোশ্চেনের প্যাটার্ন কিরকম হয়, ঠিক আছে? আর আমি, আপনারা অনেকে বলেন যে আমি অনেক কঠিন কোশ্চেন করি, তো কঠিন কোশ্চেন করার কারণ হচ্ছে কি, যে প্রশ্নের প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে হার্ড থেকে হার্ডেস্ট হইতেছে। সো ওই হার্ডেস্ট ওই কোশ্চেন প্যাটার্ন কিন্তু কোনো টেস্ট পেপার বা গাইড বই থেকে কোশ্চেন সলভ করে আপনারা পাবেন না। যেমন যেই কোশ্চেন, ধরুন আপনি একটা চ্যাপ্টার পড়লেন, পড়ার পর গাইড বই থেকে বা টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট থেকে কোশ্চেন সলভ করতেছে, সবই পারেন, বা এটা তো লাভ নেই। এই কোশ্চেন সলভ করার চেয়ে না করা অনেক ভালো, আমি সবই পারি, লাভ কোনটাতে?
কোশ্চেনটা নিয়ে চিন্তা করা, চাইছেটা কি, হইছেটা কি, ঘটলোটা কি, তাই না? এই যে চিন্তা করবেন, আপনি উত্তর না জানেন সমস্যা নেই, উত্তর না পারেন তাতেও সমস্যা নেই, এই যে চিন্তাটা করছেন, এই চিন্তাটা কিন্তু আপনার পরীক্ষা হলে কাজে লাগবে। আপনি এখানে 100টা এমসিকিউ করে 100টা এমসিকিউ পারছেন, একটু প্রশ্ন ঘুরাই দিছি আপনি পারেন নাই, এই পড়াশোনা কিন্তু কোনো লাভ নেই, বুঝছেন? যাই হোক, একটু স্যারেরা বাসায় একটু পড়াশোনা করেন আর রেগুলারিটিটা মেনটেন করেন। হ্যাঁ, রেগুলারিটিটা মেনটেন করলে লাইফে দেখবে একটা বেটার কিছু করতে পারবেন। ওকে, সো আজকে আমি রাখতেছি, সবাই ভালো থাকেন। ওকে, অফলাইনে খুব শীঘ্রই দেখা হবে। আমার নিজেরই অনেকদিন ধরে অফলাইন ক্লাস, মানে সবাইকে একসাথে দেখতে পারতেছি না, তো না নিজেরই অনেক খারাপ লাগতেছে যে অফলাইন ক্লাস আমি কবে করাবো। আজকে অফলাইনে সবাই বলছি যে অনেকদিন ধরে সবাইকে নিয়ে একসাথে ক্লাস করা হয় না। যাই হোক, আমি নিজেই অনেক আগ্রহের সাথে বসে যে কবে অফলাইন ক্লাস করাবো তোমাদেরকে, আবার সে আগের মতো জমজমাট টিএনএস হবে। ঠিক আছে, যাই হোক, তো ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, গুড নাইট।